আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবুজ বাংলার সবুজ মাঠে। আমি আছি রহমান আলমগীর সিয়াম, সাথে আছেন গাজী সাখাওয়াত। শুরু করছি একটি সুখবর দিয়ে। লাওসকে 3-1 বড় ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। আজকের এই খেলা সম্পর্কে কি বলবেন? আজকের খেলাটা বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী আমি যদি বলি খেলতে পারিনি। এখন হয়তো আপনার প্রশ্ন হতে পারে যে যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 128 এবং লাওসের র্যাঙ্কিং হচ্ছে 107 এবং তারা হচ্ছে স্বাগতিক একটা দল। তো আমরা কিন্তু সার্বিক পরিস্থিতিতে রেজাল্ট দেখে বলতেই পারি যেটা ভালো হয়েছে অবশ্যই রেজাল্ট, কিন্তু স্কোর কার্ড দেখে আপনি সবসময় সবকিছু বিবেচনা করতে পারেন না। আজকে কিন্তু বাংলাদেশের 2টা গোল বাইরে লেগে ফেরত আসছে। তো এই 2টা গোল যদি হইতো তাহলে গোল ব্যবধানটা কিন্তু 5-1 হতে পারত। 5-1 হতো। এখন আজকের খেলার বিষয়টার ক্ষেত্রে যদি আমি একজনের কথা বলি, সেটা হচ্ছে অবশ্যই সাগরিকার যে একটা ফর্ম নিয়ে আসছে সাফ থেকে। সাফের ফাইনালে নেপালের বিপক্ষে কিন্তু তিনি 1-4 গোল করেছেন। আর আজকে একাই জোড়া গোল করেছেন এবং লাওসের বিপক্ষে একটা দুর্দান্ত জয় বাংলাদেশের জন্য, এবং বাকি একটা গোল করেছেন মুনকি একটা। আর আমরা যদি খেলার শেষের দিকটার কথা একটু বলি, সেক্ষেত্রে 85 মিনিটে বাংলাদেশ একটা গোলও হজম করে। তবে এখন পরিসংখ্যানের দিক থেকে এই গোলটা আসলে এই যে জয়টা বাংলাদেশের জন্য কতটা মূল পর্বে নিয়ে যেতে পারবে সেটা একটা দেখার বিষয়। কারণ আজকে বাংলাদেশ ব্যবধানটা যখন হবে 3-1, গোল কিন্তু হবে বাংলাদেশ এগিয়ে থাকবে 2 গোলে। এবং বাকি যে ম্যাচটা আজকে কিন্তু আরেকটা ম্যাচ হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে তিমুর লেস্তের খেলাটা, এবং সেখানে তিমুর লেস্ত থেকে তারা 9-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে। এখন বাংলাদেশ কিন্তু তাদেরকে যখন হচ্ছে তারা অপেক্ষাকৃত দুর্বল, তাদের কিন্তু 9-0 বলে বেশি ব্যবধান হারাইতে হবে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হয়। তবে আমি আপাতত গ্রুপ চ্যাম্পিয়নের বিষয়টা থেকে যদি একটু সরে আসতে চাই, বাংলাদেশ এখন যেহেতু আমরা যদি দেখি যে রানার আপ হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এর আগে যেমন আমরা আলোচনা করেছিলাম যে বেস্ট 3 রানার আপ কিন্তু হচ্ছে কোয়ালিফাইড হবে এবং ওরা খেলতে পারবে আপনাদের এশিয়ান কাপে। তো এখন ব্যাপারটা কিন্তু এই জায়গাতে চলে আসছে যে বাংলাদেশ আসলে বাকি ম্যাচগুলো খেলে কতটা ব্যবধান রাখতে পারো, প্লাস হচ্ছে তাদের মূল পর্বে খেলতে হলে বাকি ম্যাচগুলোর দিকেও তাকে যেহেতু যারা হচ্ছে রানার্স আপ তাদেরকে গোলের ব্যবধানে কিন্তু নেওয়া হবে, তো অবশ্যই বাংলাদেশকে ওই গোল ব্যবধানটাকে বজায় রাখতে হবে, যেন যদিও রানার্স আপ হয় তাহলে ওই গোল ব্যবধানের ভিত্তিতে যেন যেতে পারে। যেহেতু আমরা যদি ব্যবধানটা 5-1, 6-1 বা 7-1 এরকম একটা ব্যবধান করতে পারলে কিন্তু আমরা মেন্টালি অনেকটা এগিয়ে থাকতে পারতাম। অবশ্যই। আরেকটি বিষয়ে কথা বলতে চাই ভাই, বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফার কোচের অভিযোগ, এই সম্পর্কে কি বলবেন? বসুন্ধরা নিয়ে আমরা এখন প্রায় বিভিন্ন রকমের অভিযোগ শুনি। এর আগে আমরা ক্রিকেট খেলাতেও বিভিন্ন অভিযোগ শুনেছিলাম। বসুন্ধরা মনে হচ্ছে যে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ তাদের মালিকানা থেকে শুরু করে স্যামসুয়ান আনবিরের বিরুদ্ধে আমরা যদি হচ্ছে নারী কেলেঙ্কারির মতো বিষয়গুলো শুনেছি, এবং যেগুলোর এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি যদিও। তারপর আমরা যেহেতু ওইটা আলাদা একটা বিষয়, আমরা যদি খেলা প্রসঙ্গে দেখি যে বসুন্ধরা যে কোচ বেলিরো টিটা, তিনি অনেকদিন ধরে বসুন্ধরা কিংসে কাজ করেছেন, এবং এবছরের শুরু থেকে যখন তাকে কারণ দর্শানো ছাড়াই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তারপরে হচ্ছে তার 3 মাসের বেতন, প্লাস হচ্ছে তার আনুষঙ্গিক যে খরচ, এবং প্লাস হচ্ছে তার যাতায়াত, তার যে বিমান ভাড়া সেগুলো হচ্ছে বসুন্ধরা দেয়নি। এবং তিনি সাথে এটাও বলেছেন যে আরেক বিদেশি ট্রেনার খলিল চারকুনোকেও হচ্ছে বসুন্ধরা তাদেরকে তাদের বেতন ভাতা কোনোটাই পরিশোধ করেনি। তো এটা আমাদের ফুটবল অঙ্গনের জন্য আসলে একটা হতাশা। একটি বলতে পারেন যে একটি শরমজনক বিষয় যে এরকম একটি বিষয় হয়। আপনি কিন্তু ইতিমধ্যে জেনে থাকবেন যে ফকিরপুল ইয়াংম্যানস একটি ঘটনা দেখা দিয়েছে যে তুর্কমেনিস্তানের একজন প্লেয়ারকে কিন্তু তার চুক্তিপত্র অনুযায়ী তার টাকাটা দেওয়া হয়, এবং সেও কিন্তু ফিফাতে নালিশ করেছিল, যার কারণে তাদেরকে এখন একটি নির্দিষ্ট পরিমাণ 25 লাখ টাকার মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে। তবে আশাবাঞ্জক খবর হচ্ছে যে তারা এটা পরিশোধ করতে পেরেছে, এবং তারা দল এই বর্তমান প্রিমিয়ার লিগে দলবদল করতে পারবে। অন্য একটি বিষয় ভাই, ওটা হচ্ছে যে সিরিজ খেলা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জ্যোতিরা, এই সম্পর্কে কি আপনি দেখেন? আসলে মেয়েদের টি20টা এখন এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ বিশ্বকাপের মধ্যে একটা মঞ্চে খেলবে, এবং সেই মঞ্চে বাংলাদেশের প্রস্তুতিটা আপনি যে অবাক হবেন যে তারা নিজেরাই প্রস্তুতি নিচ্ছে, প্লাস হচ্ছে আন্ডার-15 বা আন্ডার-16 ছেলেদের সাথে তারা ম্যাচ খেলতেছে। যদিও সেটা ভালো, কিন্তু সেটা কোনোভাবে ইন্টারন্যাশনাল না। আপনি যদি হচ্ছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া, পাকিস্তানের মতো দলের সাথে খেলে যে আত্মবিশ্বাসটা পাবেন, সেটা কিন্তু আপনি কখনই ঘরোয়া প্রিপারেশন আপনার সেটা কখনই 100% পাবেন না।
অবশ্যই ঘরোয়া প্রিপারেশনে, অর্থাৎ মানে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে তো অবশ্যই আর কি ঘরোয়া প্রিপারেশন দ্বারা সম্ভব সেই হয় না। চাপটা থাকে, আপনি সেই চাপটা তো জি হ্যাঁ, ঘরোয়া অবশ্যই ক্রিকেটে পাবেন ইন্টারন্যাশনাল না। ম্যাচগুলোতে বর্তমান যে ঘরোয়া খেলা রয়েছে, যেটা নিয়ে কিন্তু আমরা কিছুদিন আগে কথা বলেছিলাম যে আমাদের ঘরোয়া ক্রিকেটে কিন্তু ক্রিকেটাররা ধারাবাহিকভাবে পারফরমেন্স দিচ্ছে, কিন্তু যখনই ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ হচ্ছে সেখানে গিয়ে কিন্তু তাদের ধারা সেই পারফরমেন্সটি যেটি ঘরোয়াতে আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা ইন্টারন্যাশনালে পাচ্ছি না। হ্যাঁ, যখন আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন হাজার হাজার লোকজন প্লাস হচ্ছে শত শত ক্যামেরা যখন ওই খেলাটাতে ফোকাস করবে, হুম। এবং যখন হচ্ছে একটা টান টান উত্তেজনা চলে আসবে, যেমন 6 বলে 10 রান দরকার, হুম। বা হচ্ছে আমাদের একটা লাস্ট উইকেট নিতে হবে, তখন বলার যে একটা প্রেসারের মধ্যে পড়বে, সেই প্রেসারটা যতক্ষণ পর্যন্ত মানে সে না পড়ে ততক্ষণ পর্যন্ত আপনি পসিবল বেস্ট আউটপুট কিন্তু তার কাছে নিয়ে আসতে অবশ্যই পারবেন। নিয়ে আসতে পারবো না। অন্য একটি বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার ট্রফি জিততে চান সোহানরা। হ্যাঁ, আজকে কিন্তু সোহানের এই বিষয়টা মানে সংবাদ সম্মেলনে সোহান যে পরিণত হচ্ছে বা এই দলের ক্যাপ্টেন্সি করতেছে প্লাস দীর্ঘদিন ভালো করতেছে, তার কথা বলার মধ্যে একটা ম্যাচুরিটি আসছে, যে আমরা কিন্তু প্রায় বলি যে আমরা শুধু শিখতেই যাচ্ছি, আমরা জিতবো না, এরকম না। সোহান কিন্তু আমাদের একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তার লক্ষ্য হচ্ছে পরিষ্কার ট্রফি জেতা। জি অবশ্যই, মানে এখন আমরা একটি ব্যবধান দেখতে পাচ্ছি, যেখানে আগে আমাদের প্লেয়াররা বলতো যে আমরা হেরে গেলেও শিখে আসবো এরকম, সেখানে আজকে আমরা সোনের কাছ থেকে শুনতে পারলাম যে তার পরিষ্কার লক্ষ্য সে ট্রফি নিয়ে দেশে ফিরবে। ট্রফি তো নিয়ে হ্যাঁ, দেশে ফিরবে। তো এটা একটি খুবই বড় ব্যবধান এবং আমরা এটা নিয়ে খুবই আশাবাদী। অন্য একটি বিষয় হচ্ছে পাওয়ানিয়ার লিগ চালু করছে না বাফুফে, এই সম্পর্কে কিছু বলতে চান? হ্যাঁ, আমরা যদি পাইনিয়র লিগের কথা বলি, পাইনিয়র লিগ হচ্ছে মানে টোটাল দল হচ্ছে 80টা। জি, এখন 80টা দলে যদি 20 জন করে প্লেয়ার থাকে, তার মানে হচ্ছে আপনার অলমোস্ট 1600 জন 1600 জন প্লেয়ার। এখন 1600 জন প্লেয়ার যদি 3 বছর থেকে 3.5 বছর খেলতো, ওখান থেকে কে জানতো যে আপনি একটা হামজা চৌধুরী পেতে পারেন, আপনি একটা শামিদ সুমের মতো প্লেয়ার পেতে পারেন, আপনি ফাহমিদুলের মতো একটা প্লেয়ার পেতে পারেন। কিন্তু এই যে লিগটা 3.5 বছর ধরে বন্ধ, সেই দায় অবশ্যই বাফুফে এড়াতে পারে না। এবং বাফুফে এখানে একটা আংশিক কমিটি গঠন করেছে, তারা এখন পর্যন্ত সম্পূর্ণ কমিটি গঠন করেনি। এবং তাদের যে মেডিকেল টেস্ট, এখন একটা দলে যদি একদিন করে আপনি মেডিকেল টেস্টের জন্য সময় নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 80 দিন সময় লাগতেছে। এবং পাইনিয়র লিগটা হচ্ছে অক্টোবরে চালু হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি না যে আসলে পাইনিয়র লিগটা মানে বাফুফে চালু করবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবলের যে তৃণমূল পর্যায়টা, সেটা হয়তো বাফুফের অজ্ঞতার কারণে ধ্বংস হওয়ার পথে। যেখানে কিন্তু বাফুফে প্রতিবারই তাদের বিভিন্ন প্রেস কনফারেন্স বা যেখানেই বলুন না কেন, ওনারা কিন্তু বলছে যে ওনাদের মতো বর্তমানে ওপেন ফিল্ড বা মানে ওনাদের মতো কিন্তু কেউ করতেছে না, ওরা যাই করতেছে সম্পূর্ণটাই ওপেনলি করতেছে, সবাইকে জানিয়ে করতেছে। তো এরকম একটি লিগকে মানে যেখানে প্রায় 80টির মতো দল খেলবে, এবং 80টি দল থেকে আপনি যেরকমটি বললেন যে হয়তো বা আমরা পেতে পারি একটা হামজা চৌধুরী অথবা শামিল আমাদের সুমন, জাহিদ হাসান এমএলএ, তারপর হচ্ছে হ্যাঁ। আমাদের মামুনুল হকের মতো যে প্লেয়ার গুলো ছিল, তারা কিন্তু সবাই পাইনিয়র লিগ গুলা খেলে উঠে আসছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে 3.5 বছর একটা লিগ বন্ধ থাকার কারণে আজকে কিন্তু বিভিন্ন কর্মকর্তা কোচ তারা কিন্তু বলতেছে যে আজকে অনেকগুলো ছেলে পেলে যারা হচ্ছে মাদকাসক্ত হচ্ছে বা যারা হচ্ছে গ্যাংস্টার হচ্ছে, এদের মধ্যে থেকে তো কেউ একটা হতে পারতো, বা হয়তো হয়েই গেছে যেটা আমরা জানি না। তো লিগগুলো চালু থাকলে কিন্তু যখন হচ্ছে ছেলেপেলেরা লিগগুলো খেলবে, তখন কিন্তু তাদের কনসেন্ট্রেশন প্লাস ফোকাস শুধু ওইখানেই থাকবে। এবং খেলার মধ্যে দিয়ে যতটা হচ্ছে মানুষ রিল্যাক্স হইতে পারে, খেলার মধ্যে মানুষ যতটা আনন্দ খুঁজে পেতে পারে, সেটা কিন্তু অন্য কোথাও বা অন্য কোনো কিছুর মধ্যেই সম্ভব না। অবশ্যই আমরা আশা করবো যে বাফুফে এই দিকটি বিবেচনা করবে এবং লিগটি চালু করার জন্য তারা খুব শীঘ্রই একটি ব্যবস্থা নেবে। অবশ্যই আমরা এটাই চাই। আজকের আয়োজন এই পর্যন্তই। সবুজ বাংলার সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ।